প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত একটা গুরুত্বপূর্ণ শিরোনাম আমি আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, অতি উষ্ণতা ভয়ঙ্কর হয়ে উঠছে এপ্রিল, চাল উৎপাদন বাড়বে, দাম কমার আশা কম। উপজেলা পরিষদ নির্বাচন, ভোটের মাঠে থাকা মন্ত্রী এমপিদের স্বজনদের তালিকা এখনো হয়নি, বিএনপির ৪৫ জনের বড় অংশই ভোটে থাকছেন। সমকালের শিরোনাম, প্রখর তাপে প্রবল গরম, অসহনীয় জনজীবন, শিশুদের হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে করণীয়, কেন আগুনের হলকা যশোর চুয়াডাঙ্গায়। যুগান্তরের শিরোনাম, তীব্র দাবদাহে পুড়ছে দেশ, শিক্ষা প্রতিষ্ঠানে ৭ দিন ছুটি ঘোষণা। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, বাতাসে আগুনের হলকা, হিট স্ট্রোকে ৩ জনের মৃত্যু। কালের কণ্ঠের শিরোনাম, মাঠ ছাড়ছেন না মন্ত্রী ও এমপির আত্মীয়রা, প্রচণ্ড গরমে হাঁসফাঁস দেশ, ৩ মৃত্যু। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, দাবদাহ ও জলবায়ুর বিপর্যয়ে দেশ, বিএনপিকে ঢেলে সাজানোর উদ্যোগ। যায় দিনের শিরোনাম, স্কুল কলেজ মাদ্রাসায় ছুটি ঘোষণা, আইনজীবীদের গাউন পরা শিথিল। দেশ রূপান্তরের শিরোনাম, এত দুধ ডিম মাংস যায় কোথায়, ৪ কারণে আওয়ামী লীগে বিশৃঙ্খলা, তাপপ্রবাহে পুড়ছে দেশ। মানবজমিনের শিরোনাম, তীব্র দাবদাহ, হিট স্ট্রোকে ৩ জনের মৃত্যু, বাংলাদেশ মিশনগুলোতে বড় পরিবর্তন আসছে, ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মামলায় যাচ্ছে মন্ত্রণালয়। সময়ের আলো শিরোনাম, তীব্র গরমে ৩ জনের মৃত্যু, স্কুল কলেজ মাদ্রাসায় ৭ দিন বন্ধ ঘোষণা। দৈনিক জনকণ্ঠের শিরোনাম, হিটস্ট্রোকে ৪ মৃত্যু, রুমায় কেএনএফ এর গুলিতে সেনা সদস্য নিহত, জিসিও সহ ২ জন আহত। ইস্তেক, আপনি শিরোনাম শুনলেন। গত কয়েকদিন ধরে হিটস্ট্রোক, গরম সবকিছু মিলে দেশ তো একদম নাকাল, ভয়ঙ্কর হয়ে উঠছে এপ্রিল। ৩ জনের মৃত্যু, জনকণ্ঠ বলছে ৪ জনের মৃত্যু হিটস্ট্রোকে। জলবায়ু পরিবর্তনের বিপর্যয় দেশ। আপনাকে যদি একটা পার্থক্য পড়ে শোনাই আমি, কালের কণ্ঠের শিরোনাম হয়েছে, আমরা যেটা সাধারণত বুঝি যে প্রচণ্ড গরমে যেটা হয়, মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোর ৪২.৬ ডিগ্রি, তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২.৭ ডিগ্রি বেশি। আর বাংলাদেশ প্রতিদিনে যে শিরোনামটা হয়েছে সেটা আপনাকে আমি একটু বোঝার জন্য, এই সময়ে যশোরে ৪২.৬ ডিগ্রি তাপমাত্রা, সেখানে সৌদি আরবে ৩৮, ইরানে ২৬, চুয়াডাঙ্গায় ৪২.৪। তো এই যে পার্থক্য, আগে তো আমরা জানতাম যে মরুর দেশ, সেখানে গরম, বাংলাদেশ তুলনামূলকভাবে সহনশীল জায়গায় একটা দাঁড়ানো, কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে তো বোধ করে একটা হুমকি দেখা দিল। একদমই ঠিক বলেছেন যে একটা বলতে গেলে বাংলাদেশে এখন মরুভূমির দিকে যেরকম গরম পড়ে সেরকম গরম পড়ছে, আর মরুভূমির দেশগুলো বৃষ্টির ঝাপটা, ঝড়ের ঝাপটা, এগুলো এই যে বন্যা হলো, দুবাইতে হলো, সৌদি আরবে হলো, ওমানে হলো, বাহরাইনে হলো, নানা জায়গায় হয়েছে। গরম এখন যে জায়গায় আছে এটাকে আপনাকে দুর্যোগ হিসেবেই দেখতে হবে, প্রাকৃতিক, আরও একটা প্রাকৃতিক দুর্যোগ। এবং আমরা যেমন ঝড়ের কথা বলি, আমরা যখন অতিবৃষ্টির কথা বলি, অতি গরমটাও কিন্তু প্রাকৃতিক দুর্যোগ হিসাবেই দেখা দরকার, এবং সেইভাবে বিবেচনা করে মানুষকে চলতে হবে, সরকারকেও পরিকল্পনা নিতে হবে। প্রথম কথা হলো যে আমাদের এখন যে গরমটা পড়ছে এটা অসহনীয় উঠছে, সামনে কিন্তু আরও গরম বাড়বে, সুতরাং সেটা কতটা অবস্থা তৈরি করবে। মানুষকে ছায়ার মধ্যে থাকতে হবে, এটা হলো প্রথম কথা। কিন্তু শুধু মানুষ না, আসলে গবাদি পশুকেও ছায়ার মধ্যে রাখতে হবে। কিন্তু আপনি তো গাছ কেটে ফেলেছেন, আপনি তো বিনাশ করে ফেলেছেন, ছায়া পাবেন কোথায়? এখন এতদিন এই কথাগুলো বলার পরে নানাভাবে সমালোচনা করা হয়েছে, অত্যন্ত উচ্চ পর্যায় থেকে কদর্য ভাষায় আক্রমণ করা হয়েছে, কিন্তু গাছ কেটে উন্নয়ন আসলে পৃথিবীর কোথাও আপনি এইভাবে দেখবেন না। খোদ ঢাকা শহরে, ঢাকা সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন যেভাবে গাছ কেটেছে, নির্বিচারে গাছ কেটেছে, বড় বড় গাছগুলো কেটে সড়ক সম্প্রসারণ করেছে। এতে করে যেটা হয়েছে, পুরো ধানমন্ডি এলাকাটায় আপনি দেখেন এখন ভয়ঙ্কর রকমের বৃক্ষশূন্য হয়ে উঠেছে। সোহরাওয়ার্দী উদ্যানে একসময় কি ঘন জঙ্গল ছিল, বলতে গেলে গাছের সারি ছিল, এখন গাছ খুঁজে পাবেন না আপনি। আমাদের ঠিক কাছে নিকেতনের কাছে যে পার্কটা, এটা একটা সুন্দর একটা পার্ক ছিল, প্রাকৃতিকভাবে গড়ে ওঠা একটা পার্ক ছিল।
এটার একটা ওয়াকওয়ে ছিল, কিন্তু এখানে প্রায় 90% গাছ কেটে ফেলা হয়েছে। গাছ কেটে এখানে কাচের দেয়াল দেওয়া হয়েছে। আপনি দেখেন উন্নয়নের ধারণাগুলো কীরকম ভয়ঙ্কর রকমের প্রকৃতি বিরোধী। ফলে এখানে আপনার পাখি আসে না, দেয়ালে পাখি বসতে পারে, কাচের দেয়ালে পাখি বসতে পারে না। এগুলো এটা জানার জন্য বিরাট পরিবেশবিদ হওয়ার প্রয়োজন নাই, কিন্তু দিব্যচক্ষে এগুলো দেখা যায়। এটা কিন্তু একটা চমৎকার কথা বললেন যে দেয়ালে পাখি বসে, কাছের দেয়ালে বসে না, কিন্তু আমরা কাচের দেয়াল দিয়েছি এটা। এবং ঢাকার অনেকগুলো, বনানীতে যান কাচের দেয়াল, বনানীতে 2টো পার্ক আমি দেখেছি কাচের দেয়াল, আরও অনেক জায়গায়। কোথা থেকে এসব বুদ্ধি আসছে, কেন আসছে? এখন সচেতন হওয়ার সময় আসছে। একটা হলো যে আপনি কিন্তু এনার্জি বড় ধরনের ডেফিসিয়েন্সিতে পড়বেন জ্বালানির, কারণ ব্যাপক পরিমাণে বিদ্যুৎ ব্যবহার হবে, কিন্তু বিদ্যুৎ দেওয়ার মতন সামর্থ্য আপনার নাই, কারণ আপনার জ্বালানি সংকট আছে, গ্যাসের সংকট আছে, গ্যাস আপনাকে আমদানি করতে হবে। এখন পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ আপনার এমন জায়গায় পৌঁছে নাই যে আপনি মানে যথেচ্ছ আমদানি করতে পারবেন। আমাদেরকে সেচের কথাটা চিন্তা করতে হবে কৃষকের জন্য, এবং সেটা যেন ব্যাহত না হয়, তাহলে কিন্তু দ্রব্যমূল্যের যে বাজার সেখানে আরেক দফা অভিজ্ঞতা আসবে। সবচেয়ে বড় কথা, মানুষকে খাপ খেয়ে নিতে হবে। আমাদেরকে ধরে নিতে হবে যে গরম বাড়ছে, গরম আরো বাড়বে, এবং আমাদেরকে এর সাথে মানে আপনি যেটা বলছেন যে প্রাকৃতিক এই সংকটকে মোকাবেলা করেই আমাদের এগোতে হবে, এবং সামনের বছরগুলো হয়তো আরো ভয়াবহ হতে পারে। এবং ক্লাইমেট চেঞ্জের পুরো উল্টা এফেক্ট হচ্ছে। বৃষ্টি হওয়ার কথা আমাদের এখানে, বৃষ্টি হচ্ছে এখন মধ্যপ্রাচ্যে, এবং এমন বেশি ভয়ঙ্কর বৃষ্টি, সেটাও দেখেন, সেটাও বলা হচ্ছে অতি উন্নয়নের কারণে সেটা হয়েছে। ইউএই সরকার, আরব আমিরাত সরকার সমুদ্রকে কেটে নানাভাবে নানা ধরনের তাকে শাসন করে নানা প্রকল্প বাস্তবায়ন করেছে, স্থাপনা নির্মাণ করেছে। প্রকৃতি এখন প্রতিশোধ নিচ্ছে। আপনি যে একটা বললেন শাসন করা, প্রকৃতি কিন্তু অলরেডি মানে বিপরীতভাবে দেখিয়ে দিল যে আমি কতটা শাসন করতে পারি। এবং কৃত্রিম বৃষ্টিপাতের জন্য তারা অনেক ধরনের প্রযুক্তি ব্যবহার করেছে, সেটাও ব্যাকফায়ার করেছে। সেটা এমন বেশি হয়েছে, আসলে প্রকৃতি কিন্তু যেখানে যেমন সেখানে যেরকম। এটাই সবচেয়ে জরুরি। আমাদের স্কুল কলেজ বন্ধ ঘোষণা হলো, এবং শিশুদের সতর্ক থাকার ব্যাপারে আজকে পত্রিকায় বিশেষ করে পানি খেতে বলেছে, তাদেরকে ছায়ার মধ্যে রাখতে বলেছে। ছায়াটা পাচ্ছেন কোথায়? ওকে তো ঘরে আটকে রাখতে পারবেন না শিশুকে, তাকে বাইরে যেতে হবে। আগে আমরা যখন বাইরে গিয়েছি প্রচুর গাছ ছিল, এখন তো গাছ বলতে কিছু নেই। আমি সম্প্রতি রাঙ্গামাটি থেকে আসলাম, এবং গতকাল প্রথম আলোতেই নিউজ ছিল, আপনি দেখেছেন যে রাঙ্গামাটির বন উজাড় করে ফেলা হচ্ছে। আপনি রাঙ্গামাটিতে যে গরম, আপনি চিন্তা করে, পুরো পার্বত্য এলাকাতেই গরম, অথচ ওখানে এত গাছ থাকার কথা। এখনো গাছ আছে যথেষ্ট, কিন্তু যেটুকু থাকার সেটুকু নাই। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে একটু অনুরোধ করতে চাই, বিশেষ করে 11টা থেকে 4টা পর্যন্ত সম্ভব হলে ঘরের মধ্যেই থাকবেন, বাড়িতে থাকবেন, ছায়ার মধ্যে থাকবার চেষ্টা করবেন। বিশেষ করে দিন আনে দিন খায় যে মানুষগুলো, তাদের জন্য তো আমাদের একটু আশঙ্কা থেকেই যায়। আমরা একটু অন্য আলোচনায় যেতে চাই। একটু বলেও রাখেন, রিকশাওয়ালারা খুব কষ্ট করে এই সময়টাতে, ভাড়া নিয়ে দরদাম করে, দুর্ব্যবহার না করাটা। অবশ্যই অবশ্যই। ইসলিয়া কয়েকদিন ধরে মানে যে আলোচনাটা এখন করতে চাই, মানে সরকারি দল, বিরোধী দল যারা নির্বাচনে দাঁড়িয়েছে তাদেরকে হুঁশিয়ারি দিয়েছে তুমি নামো, আবার সরকারি দল নির্ধারিতভাবে বলে দিয়েছে তোমরা এই নির্বাচনে দাঁড়াতে পারবে না। আজকে কালের কণ্ঠে যে শিরোনামটা, মাঠ ছাড়ছেন না মন্ত্রী, এমপি ও আত্মীয় স্বজনরা। নির্বাচনী মাঠে অন্তত 30 জন ঘনিষ্ঠ স্বজন আছেন, 14 ভাই, 6 ছেলে, 2 চাচা, 2 শ্যালক, একদিকে ভাতিজা, ভাগ্নে। নির্বাচনে কাল মনোনয়নের প্রত্যাহারের শেষ দিন। কি আদৌ কি কিছু ঘটবে? স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে আসলে সেভাবে আগে হতো না। এখন দলীয় প্রতীক নির্ধারণের পরে সেটি এমন একটা জায়গায় পৌঁছেছে যে এটা এখন একেবারে দলের লড়াই হয়ে দাঁড়িয়েছে। এবার দল যেটা চিন্তা করছে আওয়ামী লীগ, যে আমরা প্রতীক দিব না, কিন্তু দেখেন সেখান থেকে সরানো যায়নি। এবং সবাই জানে যেহেতু বিএনপি নির্বাচনে আনুষ্ঠানিকভাবে নাই, যা কিছু হবে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা। এবং এটা এমন একটা পর্যায়ে গেছে, নাটোরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একজন প্রার্থীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, জুনায়েদ আহমেদ পলকের, এবং তিনি একজন প্রতিমন্ত্রীর শ্যালক, এবং কেউ যাতে দাঁড়াতে না পারে, অর্থাৎ আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতা জিততে হবে, নিজের দলেরও কেউ দাঁড়াতে পারবে না। এখন পর্যন্ত ওই লোকের কিছু হয়নি। তার গাড়িতে অস্ত্র পাওয়া গেছে, হাতুড়ি পাওয়া গেছে, রামদা পাওয়া গেছে, কিসব পাওয়া গেছে, নানা ধরনের অস্ত্র। এবং তাকে যে পেটানো হয়েছে, যে 11 জন তাদেরকে তুলে নেওয়া হয়েছে, সিসিটিভি ফুটেজে চিহ্নিত করা গেছে যারা প্রার্থীরই লোক, এবং সেই প্রার্থীটা হলো প্রতিমন্ত্রীর শ্যালক। ওবায়দুল কাদের যে কথাগুলো বলেছেন, আমার মনে হয় এটা শোনা হবে না। আওয়ামী লীগ এখন রাজনৈতিক চর্চার বাইরে একটি রাজনৈতিক দল।
ক্ষমতা চর্চার দল, আধিপত্য চর্চার দল, এবং তারা জানে যে করে হোক মাঠ দখলে রাখতে হবে। মাঠ দখলে রাখলে দল তার সাথে আছে। এবং এই যে মন্ত্রী এমপি, এক এক জেলায় যান আপনি, এমপির ভাই হলো বা স্ত্রীর, তিনি মেয়র, আওয়ামী লীগের কমিটিতে, অমুক কমিটিতে, তমুক, সব একটা পরিবারতন্ত্রের একটা ভয়ঙ্কর রাজত্ব চলছে। আওয়ামী লীগের মতো একটা প্রাচীন রাজনৈতিক দল এরকম একটা অবস্থায় পৌঁছবে কেউ চিন্তা করে নেয়। পুরোটা ক্ষমতার মোহে পুরো দলটা আসলে বিলীন হয়ে যাচ্ছে। আমি বলবো সবচেয়ে বেশি রাজনৈতিক ক্ষতি হয়েছে আওয়ামী লীগের। আওয়ামী লীগ ক্ষমতায় আছে কিন্তু রাজনৈতিক ক্ষতি হয়েছে আওয়ামী লীগের। এই দলের ভিতরে এখন প্রচণ্ড রকমের কোন্দল বলে ভুল হবে, প্রচণ্ড রকমের মানে বিবাদ এবং যেটাকে বলে শত্রুতা একে অন্যের সাথে। এরা একে অন্যের সাথে যে ভাষা ব্যবহার করে, একে অন্যকে যেভাবে মেরে ফেলতে চায়, যেভাবে আক্রমণ করে। এই সংসদ নির্বাচনটা গেল 7ই জানুয়ারি, বিরোধ কিন্তু মিটে নাই। তার 3 মাসের মাথায় আবার এখন উপজেলা নির্বাচন, আমরা এক ভয়ঙ্কর পরিণতির দিকে এগোচ্ছি। আমরা অবশ্যই প্রত্যাশা করি, আপনি যেটা ভয়ঙ্কর শব্দটা উচ্চারণ করলেন, এই ভয়ঙ্কর শব্দটা আমরা উচ্চারণ করতে চাই না, একটু অন্য আলোচনায় যেতে চাই। ইশতিয়াক, মানে যত এই পত্রপত্রিকার খবর নিয়ে যতবারই আলোচনা করি ততবারই নেগেটিভ খবরগুলো সবচেয়ে বেশি আগে আসে, যে আমাকে নিয়ে কথা বলো। ঈদের 15 দিনে 399টি সড়ক দুর্ঘটনায় নিহত 407 জন, এবং এখানে মোটরসাইকেল দুর্ঘটনাটা বেশি। এবং সাম্প্রতিক গত পরশু যেটা বিমানবন্দরে 3rd টার্মিনালে যে দুর্ঘটনাটা ঘটলো, আপনি একটু চিন্তা করেন কি ভয়াবহ। আপনি যদি বর্ণনা করেন, স্বামী তার স্ত্রীকে চাকরির ইন্টারভিউর জন্য পৌঁছে দিয়ে যাওয়ার পথে উনি নিহত হয়ে গেলেন। এই যে একেবারে এই যে অবস্থাগুলো, আমরা মনে হয় মৃত্যুর সংখ্যা গুনছি। আমাদের ক্রিকেটের রানের মতন, বলের মতন এটা আমরা গুনছি, উইকেট পতনের মতন। বাংলাদেশের সড়কগুলো আসলে ভয়ঙ্কর রকমের মৃত্যুকূপ হয়ে দাঁড়িয়েছে। এবং এখানে যেটা হচ্ছে, এটাকে গণহত্যা বলতেই হবে, এটা সাধারণ দুর্ঘটনা নয়। এবং এর কারণে রাজনৈতিক প্রশ্রয়ে এই কাণ্ডটা ঘটছে। কোনো আইন প্রয়োগ করা সম্ভব হচ্ছে না, কারো কোনো বিচার হচ্ছে না, সম্পূর্ণরূপে বিচারহীনতার সংস্কৃতি। যেই ট্রাক চালক চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা মানুষের উপরে তুলে দিল, 14 জনকে মেরে ফেললো, কিংবা যে এয়ারপোর্টে 3rd টার্মিনালে ঢুকে গেল, তার কিছুই হবে না, আপনি ধরে নিতে পারেন। কারণ আইনটা এমনভাবে করা হয়েছে যে এদের কিছু হয় না। এবং আপনি কিছু করতে গেলে সারা দেশ অচল করে দেওয়ার একটা হুমকি দিবে তারা, এবং সরকারের উচ্চ পর্যায় থেকে তাদেরকে এক ধরনের আশ্বস্ত করা হবে, তোমাদের কিছু হবে না। 2018 সালে একটা আইন পাশ করা হয়েছিল, কার্যকর করতে দেওয়া হয় নাই। সংসদে পাশ হওয়া একটা আইন সংসদের বাইরে কার্যকর হতে পারে নাই, এবং যারা সংসদে হা ভোট দিয়েছে তারা বাইরে এসে বলেছে আইন মানি না। সেই সংসদ সদস্যরা দলীয়। এবং বাংলাদেশের সড়ক খাত একমাত্র খাত যেখানে মালিক শ্রমিকের একটা ঐক্য আছে, ভয়ঙ্কর নৈরাজ্যের, মানে এই জায়গায় খারাপ ভালো সব নৈরাজ্যের পক্ষে ঐক্য, এবং সেটার প্রতি রাজনৈতিক প্রশ্রয় আছে। তারা নাকি কোনো এককালে কোন এক সময় নাকি আগুন সন্ত্রাসের বিরুদ্ধে ভূমিকা রেখেছিল, সুতরাং এখন তাদেরকে ফ্রি লাইসেন্স দেওয়া হয়েছে, তারা যা ইচ্ছা তাই করতে পারে। একটি ঘটনার কোনো বিচার হয় না। এবং এত যে উন্নয়ন হলো বাংলাদেশে, আমরা যে এত উন্নয়নের গল্প করি, বাসের চেহারার দিকে তাকাতে পারেন আপনি, বাসগুলোর চেহারার দিকে, এটা উন্নয়নের বাস। আপনি যেভাবে প্রতিযোগিতা করে চলে, ফিটনেস নাই, গাড়ির কোনো লাইসেন্স নাই, ড্রাইভারের কোনো লাইসেন্স নাই, গাড়ি চলছে, একটা হেডলাইট নাই, পিছনের কোনো ব্যাকলাইট নাই, গিয়ার নাই, ব্রেক ফেল করে ইত্যাদি, কিন্তু আপনি কিছুই বলতে পারবেন না। বাংলাদেশের সড়ক পরিবহন খাত পুরোপুরি মাফিয়াদের দখলে, এবং ইটালিয়ান মাফিয়াদের নিয়ে তো অনেক গল্প আছে। আমার ধারণা ওরা এসে যদি সত্যিকার এই চিত্রটা দেখতো, ওরা এদেরকে ওস্তাদ মানত যে কি ভয়ঙ্কর রকমের হতে পারে। আমি তো মনে করি খান সেনাদের মতন হত্যাকাণ্ড চলছে বাংলাদেশের সড়ক পথে। এই যে আমরা আলোচনাগুলো করি, অনেক কষ্টে আলোচনাগুলো করতে হয়। আপনি যে বললেন একটু আগে, একটু পার্বত্য এলাকায় যেতে চাই। জনকণ্ঠের শিরোনাম, রুমায় KNF এর গুলিতে সেনা সদস্য নিহত। আলোচনাটা কেন করতে চাই, আমার একজন সেনা সদস্য যখন নিহত হন তখন তো নিশ্চয়ই আলোচনার দাবি রাখে। কি হচ্ছে পরিস্থিতি, কি মনে হয় আপনার কাছে? বান্দরবানের পরিস্থিতি আসলেই এখন একটু আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে কুকি চীন এক ধরনের জানান তো দিয়েছেই, তারা 16 ঘন্টার মধ্যে 2টা ব্যাংক ডাকাতি করে 2 জায়গায়, এবং তারা যে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে, বিচ্ছিন্নতাবাদী চরিত্র নিচ্ছে, তারা কিন্তু নিয়মতান্ত্রিক পথে নিজেদের আন্দোলন কিংবা দাবি দেওয়ার মধ্যে নেই। এবং একজন সেনা সদস্যের মৃত্যু কিন্তু প্রমাণ করে যে তারা রাষ্ট্রের সার্বভৌমত্বে আঘাত করেছে, কিন্তু তারা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করেছে। আরেকজন সেনা সদস্য কিন্তু মৃত্যু পথযাত্রী, তিনিও খুব গুরুতর আহত অবস্থায় আছেন।
এটাকে আমরা প্রথম দিকে আমরা ভেবেছিলাম খুব ছোটখাটো একটি ঘটনা। আমরা 1 বছর আগে প্রায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তো বলেও ছিলেন যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। ওনারা বিচ্ছিন্ন কিভাবে বলে ফেলেন, আর সব বিষয়ে কেন মন্তব্য করেন? দেশে তো একজন প্রতিরক্ষা মন্ত্রী আছেন, দেশে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তারা কথা বলার আগে, এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে সেখানে ভিজিট করতে হয়েছে, সেনাপ্রধানকে যেতে হয়েছে। যদি খুবই ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা হতো তাহলে মন্ত্রী কেন গেলেন, সেনাপ্রধান কেন গেলেন? মানে সব বিষয়ে কথা বলার একটা বাতিক আছে তো ওনার, উনি তাই বলেন। পার্বত্য চট্টগ্রামে বিশেষ করে বান্দরবানে কুকিচিনের এই ঘটনার ভিতর দিয়ে আমরা নতুন করে বেশ কিছু সমীকরণ দেখতে পাচ্ছি। একটা হলো যে আবার এরা বিচ্ছিন্নতাবাদী চরিত্র ধারণ করছে, এরা রাষ্ট্রের সার্বভৌমত্বে আঘাত করছে। সবচেয়ে বড় কথা যে এখানে জঙ্গি তৎপরতা আছে কিনা, অন্য কোনো তৃতীয় দেশের ইনভলভমেন্ট আছে কিনা, আন্তর্জাতিক কোনো এদের যোগাসূত্র কোথা থেকে, এরা কোথা থেকে অস্ত্র পায়। বিশেষ করে তাদের দলনেতা তো এখন দেশে নেই। হ্যাঁ, দেশে নেই, তিনি চলে গেলেন। অথচ তিনি একটা এনজিও করেছিলেন, যেতে পারলেন। হ্যাঁ, তিনি একটা এনজিও করেছিলেন। তার স্ত্রী কিন্তু সরকারি চাকরি করে, শুধু তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করা হয়েছে। এটিকে খুব বড় আকারে বিবেচনা করতে হবে। এবং 1 বছর আগে আপনার নিশ্চয়ই মনে আছে, র্যাব অভিযান চালিয়ে এদের সাথে জঙ্গি কানেকশন খুঁজে পেয়েছিল। মিজোরামের একটা অংশ, বাংলাদেশের একটা ক্ষুদ্র জনগোষ্ঠী, এরা মিলে, এরা যে খুব বড় তা কিন্তু নয়, কিন্তু একটা সমন্বিত অভিযানের মাধ্যমে, কর্মসূচির মাধ্যমে, পরিকল্পনার মাধ্যমে নিঃসন্দেহে এদেরকে নিয়ন্ত্রণে আনা সম্ভব। কিন্তু এটাকে বিচ্ছিন্ন ঘটনা, ছোট ঘটনা হিসেবে দেখার কোনো সুযোগ নেই। এই যে কিশোর গ্যাং নিয়ে কথা হয় প্রায় প্রতিদিনই পত্রপত্রিকার শিরোনাম হচ্ছে, আজকে কালের কণ্ঠেরই শিরোনাম আছে যে কিশোর গ্যাংয়ের অর্ধশত ক্লাব, পাকাটা নুরুট ত্রাসের রাজত্ব, বগুড়ার শাহজাহানপুর। মানে প্রতিদিনই কোনো না কোনো এলাকার কিশোর গ্যাংকে ত্রাসের কথা বলা। সেনবাগে সেদিন দেখেছে একটা লোককে মেরে ফেলেছে, চট্টগ্রামে বাচ্চা ছেলেদের নিয়ে আমরা এই ধরনের আলোচনা করি এবং এটা শোনা যায় যে বড় ভাইরা তাদের নেতৃত্ব দেয়। এই যে আলোচনাই করব। দেশটা বড় হতে পারলো না, আমি মনে করি যে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করতে পারে না, বড়রা ছোটদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না। কিশোর গ্যাং আমরা যাদেরকে বলছি এদের বেশিরভাগের বয়স কিন্তু কিশোর নয়, কিন্তু কিছু কিশোর আছে তাদের, এবং নির্বিচারে তারা হত্যা করতে পারে, যে কোনো ঘটনা ঘটাতে পারে। এরা কি ওই আদু ভাইয়ের মতো? হ্যাঁ, না, এরা পড়ালেখা করে না, এদেরকে অর্থের লোভ দেখানো হচ্ছে, এরা এলাকায় প্রভাব বিস্তার করছে এবং অল্প বয়সে পয়সার মালিক হয়ে যাচ্ছে। আমি কয়েকটি কিশোর গ্যাংয়ের কথা শুনেছি পুলিশের মুখে, যে তারা এখন কোটি কোটি টাকার হিসাব করে, প্রতিনিয়ত চাঁদাবাজি করছে এবং সারা দেশে অসংখ্য কিশোর গ্যাং গড়ে উঠছে। একটার পর একটা ডাক্তার মারা গেল চট্টগ্রামে, সেনবাগে একটা মানুষ, বাবা মারা গেল ছেলেকে বাঁচাতে গিয়ে, কোনো বিকার নাই। আমাদের উত্তরায় মনে আছে যে আমাদের এখানে কিশোর আদনানের কথা, সবার সামনে পিটিয়ে মেরে ফেললো, কেউ কিছু বলল না। এর কারণ হলো পিছনে পাকনা শয়তানরা আছে কিশোরদের পিছনে। শুধু ঢাকা শহরে 21 জন কাউন্সিলরের নাম পাওয়া গেছে। সিটি কর্পোরেশনের উচিত তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়া, কারণ নামগুলো এসছে পুলিশের তদন্তে। এবং পিছনে কিন্তু ক্ষমতাসীন দলের অনেক লোক আছে। মূল কারণ হলো জমি দখল, বাড়ি দখল, এলাকায় আধিপত্য, চাঁদাবাজি এবং টেন্ডারবাজি ইত্যাদি ইত্যাদি। এটাকে নিয়ন্ত্রণ, এক কথায় ভাড়াটে মাস্তান। হ্যাঁ, ভাড়াটে। আবার আপনি এখানে কিশোর বলেই আপনি একটু নরম হবেন, তাদের প্রতি ভিন্ন দৃষ্টি রাখবেন, এটা কোনো জায়গা নেই এখানে। কারণ এরা কিশোর নয়, অধিকাংশই অত্যন্ত বয়স্ক। আপনি দেখেছেন 52 থেকে 20 বছর পর্যন্ত এদের বয়স। 2-1টি আছে 20 বছরের নিচে। আমাদের আইন অনুযায়ী 18 পর্যন্ত কিশোর, 18 নিচে আপনি খুব কমই পাবেন এদেরকে। এটাকে যদি খুব সাধারণ সমস্যা হিসেবে বিবেচনা করে, আমাদেরকে মনে রাখতে হবে কিশোর গ্যাং এখন যে পর্যায়ে বিস্তৃত হচ্ছে, যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে দুটো জায়গায় বড় ক্ষতি হয়ে যাবে। একটা হলে কিশোরদের মনস্তত্ত্বে একটা বড় চাপ আসবে যে আমি এটা করলেই বোধহয় আমি হিরো, যেহেতু এই বয়সটা খুব। আপনি একটি টেলিভিশন চ্যানেলে আমি দেখলাম যে তাদের ফেস দেখানো হচ্ছে, অডিও দেখানো হচ্ছে, মানে তারা যে ভাষায় কথা বলছে তাতে তার মনে হচ্ছে যে তার জন্য খুন করা কোনো ব্যাপার না। এবং সে বলছে আমাকে এত টাকা দেবে, এত এটা আলোচনা হয়েছে, তা আমি এই কারণে এটা করি নাই। তার মানে আপনি চিন্তা করতে পারেন এই ধরনের অডিও বা এই ধরনের বিষয়গুলো কিন্তু মানুষ আমরা শুনছি। দ্বিতীয় হলো যে বিশেষ করে কিশোরীদের জন্য খুব বড় সমস্যা আছে। তারা স্কুল কলেজে যেতে পারবে না, বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে না, বাইরে যেতে পারবে না। নারীদের জন্য বড় সংকটের জায়গা তৈরি করবে। ছেলেকে হয়তো আপনি খেলতে পাঠাতে পারবেন না, কারণ এই কিশোর গ্যাং আপনাকে টার্গেট করে ফেলবে। চট্টগ্রামের তো বাবা না, কিশোর সেনবাগে বাবা তো ছেলেকে খেলতে পাঠিয়েছিল, তাই না? তাদেরও সোনালি শিকার হলো। অনেক ধন্যবাদ ইসতিয়াক। আসলে প্রায় দিনতে এই ধরনের আলোচনাগুলো যখন করি তখন ভেতরে রক্তক্ষরণ হয়। এটা আইন শৃঙ্খলা বাহিনীর সমস্যা শুধু না, এর সাথে বড় রকমের আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে।
যাদের নাম আসছে দল থেকে তাদেরকে জিজ্ঞেস করা হোক আপনার নাম কেন আসে, সিটি কর্পোরেশন সক্রিয় হোক, কাউন্সিলররা কি করে। শুধু তাই না, কাউন্সিলরদের তো একটা বিরাট ভূমিকা আছে প্রতিটা এলাকায়। কাউন্সিলররা তো ওই জন্য তো কাউন্সিলিং, ওই জন্য তো তাকে আমরা ভোট দিয়েছি। সিটি কর্পোরেশন পৌরসভা এলাকার প্রান্তিক মানুষগুলো কিন্তু কাউন্সিলরের সাথে সংযুক্ত। এখন তারা যদি ব্যবসা বাণিজ্য করে খুন খারাপের সাথে জড়িত। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। আমি প্রায় এই অনুষ্ঠানে একটি কথা বলবার চেষ্টা করি, আপনার প্রিয় সন্তান কোথায় যায়, কার সাথে মেশে, তার বন্ধু কারা, আপনি কি এটা জানেন আদৌ? একটু খোঁজ নেবেন। ভালো থাকবেন। নিশ্চয়ই আগামীকাল এই সময় আবার কথা হবে। খুদা হাফেজ।